জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। বিগত সরকারের আমলে ৩-০ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসা দিবসও পালন করতে দেয়া হয়নি গত সরকারের আমলে। ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ৩৮টি দেশের প্রতিনিধি সহ ১,০০০-এরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা স্বপ্ন দেখায় না, তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। Having all my friends together here this morning for those words of emotions. Raising the question in the minds of business leaders, what business could be, what the power of business is all about. So even the remarks you made in the opening ceremony, it succeeded in making the message loud and clear for all of us who are here. প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান তিনি। বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ হয়েছে। এটা প্রকাশিত হওয়ার পর আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে, কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। নিজেদের ফায়দা আদায়ে ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রক্ত ও সংগ্রামের মধ্যে দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাটি স্পষ্ট হয়েছে, শেখ হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল। সংস্কার করে যৌক্তিক সময়ে সরকার নির্বাচন দেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী। শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়ার রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। স্বজনপ্রীতির মাধ্যমে সুযোগ সন্ধানী কাউকে বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন। বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নতুন সদস্য সংগ্রহের বিষয়ে বলেন, স্বৈরাচারের সুবিধাভোগী ও বিগত সময়ে যারা অত্যাচার করেছে বা অন্য দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিল এমন কাউকে দলে না নেয়ার বিষয়ে সতর্ক করেন ডাক্তার জাহিদ হোসেন। নতুন সদস্য নির্বাচনের ক্ষেত্রে ধর্ম নয় বরং ভালো মানুষের প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে 25% নারী সদস্য অন্তর্ভুক্ত এবং সকল নতুন সদস্যদের ডাটাবেজ তৈরি করে প্রত্যেককে আলাদা আলাদা কার্ড
সরবরাহের কথাও জানান তিনি। অনুষ্ঠানে বিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েকশো নেতাকর্মী অংশ নেন। বিগত সময়ে কষ্ট দিয়েছে, আপনাদেরকে কষ্ট দিয়েছে। যারা অন্য রাজনৈতিক দল করে তারা যদি হইতে চায় নেওয়া যাবে না, এই কথাটি সবসময় মনে রাখতে হবে। অনেকেই আপনারা স্বৈরাচারের কিছু লোক, কিছু তাদের সুবিধাভোগী মানুষ বিভিন্ন ভাবে কোথাও পালাই গেছে, কোথাও হয়েছে, সেখানে আমাদের কোনো কর্মী বা নেতা হয়তো তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করতে পারে, সেটা হইতে দেওয়া যাবে না। বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে শিগগিরই 2 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 দিনের চীন সফর শেষে রাতে শাহজালাল বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান চীন সফর সফল হয়েছে এবং আমরা জানি যে শি জিনপিংয়ের নেতৃত্বে আপনারা চীন আজকে অনেক চমৎকার একটা উচ্চতায় পৌঁছেছে, যে উচ্চতা আমি মনে করি যে বাংলাদেশে শুধু নয় সমগ্র বিশ্বের যে একটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন। মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনে এক স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেট নগরীর বন্দর বাজারে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন হলে তা অনেকাংশে প্রশ্নবিদ্ধ হতে পারে। জনদুর্ভোগ কমাতেও সবার আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। এ সময় বিগত সরকারের আমলে 2 নির্বাচনী কমিশনারের উপর দেশের জনগণের যে তিক্ততা, তা থেকে বর্তমান নির্বাচন কমিশনারের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এর আগে সকালে মৌলভীবাজারের জেলা জামায়াতের সাবেক আমিরের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির। সেখানে আগামীর রাজনীতি ফ্যাসিবাদের জন্ম না দিয়ে যেন জনপ্রত্যাশা পূরণ করে এবং রাজনৈতিক দলগুলোকে দেশ ও জাতির স্বার্থে কাজ করে সে আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাওয়া উচিত। একটা হলো হিউজ পাবলিক সাফারিং হচ্ছে, পুরাপুরি একটা বিশৃঙ্খল অবস্থা জাতীয় সরকারের সকল টায়ারে বিরাজমান। অতি তাড়াতাড়ি এটা সমাধান না হলে জনদুর্ভোগ যেটা হচ্ছে, এর দায়িত্ব শুধু সরকারের না, রাজনৈতিক দলগুলোর। জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দলের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। বলেন, বিগত সরকারের মতো এই সরকারও দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। একটি বিশেষ দল আগামীতে ক্ষমতায় আসছে ভেবে সরকার ও প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, পদবীর আশায় তারা আগে ভাগে সেই দলের তোষামোদি শুরু করে দিয়েছে। স্থানীয় নির্বাচনের সকল পর্যায়ে নির্বাচন না হলে অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলার অন্তত নির্বাচনগুলো হতে পারত। সরকার বিবেচনা করছে, আমরা দাবি জানাই স্থানীয় নির্বাচনের অন্তত 2-1টি ধাপের নির্বাচন সরকারকে করে প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে যে এই সরকার কোনো কর্তৃত্ব দেখাতে পারেনি। সকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ সময় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে
ক্ষমতায় বসেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। নানা অসুবিধা দেখে মনে করছেন তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে সমাধান হয়ে যাবে, এটা হবে না। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমাদের এই গণ অভ্যুত্থানের মূল বাস্তবায়নের দায়িত্বটা নতুন একটা সরকারের কাছে হস্তান্তর করতে হবে। যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। 8 আগস্ট সরকার নতুন বাংলাদেশ দিবস পালন করলে বেহাত বিপ্লব দিবস পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সকলের সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, সরকার 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে। জুলাইয়ের 1 তারিখের মধ্যে সনদের দাবিতে লাল মার্চ ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান বলেন, সরকার শুধু রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে সংস্কার কাজে এগোতে চায়, এতে জনগণের মত প্রতিষ্ঠা হবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্তহীনতারও ইতি টানতে গণভোট করে সংস্কার প্রস্তাবের বাস্তবিক রূপ দিতে হবে। 36শে জুলাইয়ের পরে, মানে 5ই আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে, তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব। চট্টগ্রাম বন্দর ইজারা, রাখাইন করিডর, স্টার্লিং চুক্তি ও সমরাস্ত্র কারখানা, এই 4 চুক্তিকে জাতীয় স্বার্থ বিরোধী দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়েছে সাম্যবাদী আন্দোলনের নেতৃত্বাধীন বাম জোট। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে আরও 67টি দল ও সংগঠন। শুক্রবার এসব দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে চট্টগ্রাম অভিমুখী রোড মার্চ শুরু করে সংগঠনগুলো। গত বছরের গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 10 মাস পেরিয়ে গেল, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি, অভিযোগ সাম্যবাদী আন্দোলনের। তাদের দাবি, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল ডিপো ওয়ালকে ইজারা দেওয়ার প্রক্রিয়া দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি। রাখাইন রাজ্যে কথিত মানবিক করিডর দিয়ে অস্ত্র ও মাদক পাচারের ঝুঁকি তুলে ধরে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়। এছাড়া কাতারের বিনিয়োগ সমরাস্ত্র কারখানা এবং মার্কিন কোম্পানির স্টারলিংকের সঙ্গে চুক্তিকেও সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের অংশ হিসাবে বর্ণনা করে সংগঠনগুলো। বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে ইজারা দেওয়া সহ যে কাজ করতে চাইছেন তার থেকে তারা পিছু হটবেন। আর এটা নিয়ে আগামীকাল রোড মার্চের শেষে আর কোন আন্দোলনের বৃহত্তর কর্মসূচি দিতে হবে না। কিন্তু যদি সরকার এই দায়িত্ব পালন না করে, আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। রাজনৈতিক প্রতিহিংসায় গেল 15 বছরে নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পারেনি বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদের মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের বর্ধিত সভায় অভিযোগ করেন তিনি। বলেন, গেল 15 বছর তার বেঁচে থাকার কথা ছিল না, তাকে ক্রস ফায়ারে দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলে ধরে জানান, ডাকসুর ভিপি হয়েও ওনার বোর্ড থেকে নাম মুছে ফেলা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন চাকসুর সাবেক ভিপি ও সাবেক নেতৃবৃন্দ এবং সদস্যরা। সভায় সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এই 15 বছরের মধ্যে আমি ডাকসুর 2বার ভিপি ছিলাম। ডাকসু অফিসে বোর্ড লেখা হয়তো কোন সালে কে ভিপি ছিলেন, আমার নাম যেখানে ছিল ওটা বাটারি দিয়ে তুলে দেওয়া হয়েছে। আরো মজার ঘটনা শুনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আমার বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সমস্ত ডিগ্রি বাতিল করে দিয়েছে। নিঃসংকোচে নির্ভয়ে সবাইকে নিজ নিজ ধর্ম পালন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার বিকেলে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। ঢাকা ছাড়া ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবে আয়োজন করে শ্রী শ্রী যশোমাধব মন্দির। উৎসব মুখর পরিবেশে রথযাত্রা শুরু হয়। সকাল থেকেই এই আয়োজনে যোগ দিতে আসেন হিন্দু ধর্মের
অনুসারীরা। এ সময় এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। দেশ, জাতি আর পরিবারের কল্যাণে প্রার্থনা করেন ভক্তরা। 9 দিনব্যাপী এই ধর্মীয় উৎসব শেষে 5 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা, যেখানে দেবতাদের ফিরিয়ে আনা হবে মূল আশ্রমে। এদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী এবং পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উপলক্ষে বিভিন্ন শ্রেণীর ধর্ম, বর্ণ, পেশা, ধনী, গরিব নির্বিশেষে অনেকেই দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। দুপুরে শেরে বাংলা নগর থানার মামলায় আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, সাবেক সিসি নুরুল হুদা পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, ভোটারদের সাথে প্রতারণা করেছে দাবি করে তার রিমান্ড আবেদন করেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বিরোধিতা করে জামিন চান। বলেন, নুরুল হুদার বিরুদ্ধে আনা সকল অভিযোগ এবং ধারা জামিনযোগ্য। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সে তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি যে এই যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি, এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। বিজ্ঞ আদালতকে বলেছি আমরা রিমান্ড বাতিলপূর্বক একটা জামিনের আবেদন করেছি। তো আমরা বলার চেষ্টা করেছি যে এই মামলায় যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। এবার সিলেটের জৈন্তাপুর ও মিনাটিলা সীমান্ত দিয়ে 14 রোহিঙ্গা সহ 31 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় সবাইকে আটক করেছে বিজিবি জানায়, ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন লালখাল সীমান্তের বাঘছড়া এলাকা থেকে আটক করা হয় 14 জনকে। তারা মিয়ানমারের নাগরিক এবং কয়েক বছর আগে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল। এদিকে একই সময় উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে 12 জন নারী ও শিশুসহ আরও 17 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ, যারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। এছাড়া সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে 10 জনকে, যাদের মধ্যে 2 জন শিশু ও 5 জন নারী ও 3 জন পুরুষ। তাদের বাড়ি নড়াইলে বলে জানা গেছে। এদিকে দিনাজপুরের হিলি সীমান্তে শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে 2 বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের পরপর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকায় জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি 154 জন যাত্রী ও 7 জন ক্রু ছিল, তারা সবাই নিরাপদে আছেন। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, শুক্রবার সকাল 8টা 38 মিনিটে বিমানটি ঢাকা বিমানবন্দর ছাড়ে। বিমানে পাখির আঘাতের ঘটনার পর যাত্রী ও ক্রুদের নিয়ে সকাল 9টায় নিরাপদে বিমানটি শাহজালালে জরুরি অবতরণ করে। বার্তায় আরও বলা হয়, উড্ডয়নের পরপরই প্রায় 2500 ফিট উচ্চতায় পৌঁছালে বিমানটির ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এখন পাখির আঘাতে ক্ষতি হওয়া বিমানটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত 159 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় মারা যাওয়া 2 জনই পুরুষ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 40 জন, যাদের মধ্যে 12 জন পুরুষ ও 18 জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯,২২২ জন, যার মধ্যে ৫,৪২০ জন পুরুষ ও ৩,৮০২ জন নারী। এছাড়া করোনায় নতুন করে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন। চট্টগ্রামের লালখান বাজার একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে। দুপুর ৩টার দিকে মমতানগর মাতৃসনদ ক্লিনিকে বিস্ফোরণ ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পর থেকে বন্ধ রয়েছে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ, বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। এতে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভর্তি থাকা ১৩ জন প্রসূতি রোগীকে। ফায়ার সার্ভিস জানায়, ক্লিনিকের নিচ তলায় অপারেশন থিয়েটারে ঘটে এই বিস্ফোরণের ঘটনা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে, তবে অপারেশন থিয়েটারে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পার্বত্য এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীতু হয়ে ঘর ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৯টি পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। দীর্ঘদিন পর সেনাবাহিনীর তৎপরতায় ফিরতে শুরু করেছেন তারা। স্থানীয় প্রশাসন জানায়, পার্বত্য জেলা বন্দরের ২০২০ সালে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট KNF নামে একটি উগ্রবাদী সংগঠন গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শক্তিমত্তার জানান দিতে সংগঠনটি ২০২২ সালের এপ্রিল মাসে রুমা ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক ডাকাতি করে। এরপরে অভিযানে নামে যৌথ বাহিনী। গ্রেপ্তারের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরাম সহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয় অসংখ্য পরিবার। দীর্ঘদিন পর সেনাবাহিনীর সহায়তায় গ্রামে ফিরতে শুরু করেছে রুমা ও থানচি উপজেলার ৮৯টি পরিবারের ৫ শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। সেনাবাহিনী জানায়, ভুক্তভোগী পরিবারকে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগে যে অবস্থা বিরাজ করছিল, সেই অবস্থা থেকে এই মুহূর্তে অনেকটা পরিস্থিতি ভালো। তো আজকে বিভিন্ন গ্রাম থেকে মরু, বম, খুমি, ত্রিপুরাও এসেছেন। তো সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে জিওসি মহোদয় অনেক কিছু আশ্বাস এবং একসাথে কাজ করার ব্যক্ত করেছেন। বিগত 2 বছরে এলাকায় যে সমস্যাগুলো হয়েছিল, এই কারণে প্রচুর পরিবার এখান থেকে বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় পলাতক রয়েছিলেন, কেউ জঙ্গলে বসবাস করছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে অনেকেই আস্তে আস্তে ফেরত আসা শুরু করেছেন। রাঙামাটির কর্ণফুলী পেপার মিলের বিষয়ে অন্তর্বর্তী সরকার নতুন করে চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার দুপুরে কাপ্তায়ে কর্ণফুলী পেপার মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি জানান, কর্ণফুলী পেপার মিলের যন্ত্রপাতি বেশ পুরনো, এগুলো দিয়ে সর্বোচ্চ উৎপাদন সম্ভব নয়। তাই এর আর্থিক দিক, পরিচালনা পদ্ধতি এবং কিভাবে কার্যকরভাবে চালু রাখা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে। বিগত সরকারের সমালোচনা করে শিল্প উপদেষ্টা বলেন, দেশের শিল্প উন্নত না করে এবং বন্ধ মিলগুলো চালু না করে অন্য দেশের মুখাপেক্ষী ছিল, সেখান থেকে ফিরতে কিছুটা সময় লাগবে। এর আগে তিনি কর্ণফুলী পেপার মিলের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন, যেখানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিলের স্বল্প মেয়াদী পরিকল্পনার হিসাবে পাল্প এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত এবং প্রতিস্থাপন বাবদ ১২০ কোটি টাকার প্রয়োজনীয়তার কথা জানান। একসময় এই কারখানা চলতো, এরপরে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে গেছিল সব। তো আমরা চাই যে আমাদের এই কারখানাগুলো চালু হোক, এবং চালু করার তো পদ্ধতি নিয়েও আলোচনা করেছি যে সেটা আমাদের বিএমআরআই করে হবে নাকি এটাকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে পিপিপি যেটা বলা হয় সেটাতে করা হবে, নাকি আমরা অন্য কোনো কিছু চিন্তা করব। সেই জিনিসগুলো আমরা ভাবার আগে এখানে একটু নিজেদের দেখার দরকার ছিল। চাঁপাইনবাবগঞ্জের আম কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। শুক্রবার সন্ধ্যার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার এক চাষির বাগান পরিদর্শন করে আম কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদুল ওহাব সাইদিনী।
বাগান পরিদর্শন শেষে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন সাইদানি। এ সময় বাংলাদেশ থেকে আম কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। এছাড়াও আম সংরক্ষণ, চাষিদের স্বার্থ রক্ষা এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আলজেরিয়া আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করবে এমন মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত। এর আগে আলজেরিয়ার সঙ্গে কৃষিভিত্তিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেন সাইদিনী। সেখানে তিনি বাংলাদেশিদের আম চাষিদের সহযোগিতায় আলজেরিয়ায় আম বাগান গড়ে তোলার আগ্রহের কথা জানান। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। এতে স্বস্তি এসেছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ব্যবস্থা সহ সামগ্রিক পর্যটন খাতে। সকাল থেকেই সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগের জন্য কক্সবাজারের লাবণী ও সুগন্ধ সৈকতে ভিড় করেন পর্যটকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও সমুদ্রের অপরূপ বৈচিত্র্য উপভোগের পাশাপাশি দর্শনীয় স্পটে ঘুরেছেন তারা। পর্যটকদের ভিড়ে হোটেল ও রেস্তোরাঁর অধিকাংশ রুম বুকিং হয়েছে, এতে খুশি হোটেল মালিকরাও। এদিকে সাপ্তাহিক ছুটির ভিড় বেড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতেও। পর্যটকদের যথাযথ নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সাপ্তাহিক ছুটির দিন অস্থির চালের বাজার। প্রতি কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বাড়তি দামে হিমশিম অবস্থা ক্রেতাদের। চট্টগ্রামের কর্ণফুলী বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও মাত্র 2 সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সরু চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে মোটা এবং মাঝারি চালেও। বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 95 টাকা কেজিতে, যা 2 সপ্তাহ আগেও বিক্রি হয় 5 টাকা কমে। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ঈদ পরবর্তী পরিবহন খরচ ট্রাক প্রতি বেড়েছে 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে বাজারে। একই পরিস্থিতি কুষ্টিয়ার চালের বাজারেও। 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারণে ধানের দাম বাড়ায় চালের বাজারে প্রভাব পড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন জেলার বাজারে চড়া মাছ মাংসের দাম, এতে হিমশিম অবস্থা বাজারে আসা ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 150 টাকায়, আর সোনালী 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। তবে আগের দামই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এদিকে সিলেটে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সরবরাহ কম থাকার প্রকারভেদে মাছের দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। সবথেকে বেশি দাম বিক্রি হচ্ছে ইলিশ, রুই, কাতলা, পাবদা, কই, চিংড়ি। এছাড়া সরবরাহ বাড়ায় গাজীপুরে পাইকারি বাজারে কমেছে ডিমের দাম। তবে এর প্রভাব নেই খুচরা বাজারে। পাইকারি আর খুচরা বাজারের দামের পার্থক্য প্রতি হালিতে 7 টাকা পর্যন্ত। পাইকারি আড়তে লাল ডিম প্রতি হালি 33 টাকা আর সাদা ডিমের হালি 28 টাকায়, অথচ খুচরা বাজারে সেই একই ডিম বিক্রি হচ্ছে 40 ও 35 টাকায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বাস্তবায়নে ফেডারেল আদালতে বাধা দেওয়ার ক্ষমতা খর্ব করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার এ বিষয়ে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালতের 3 বিচারক। এতে করে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে আর কোনো বাধা থাকল না। একে বড় ধরনের বিজয় বলছেন ট্রাম্প ও তার সমর্থকরা। সুপ্রিম কোর্টের এই রায়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রহীন অভিবাসীর সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলে আর কোনো বাধা থাকল না ট্রাম্প প্রশাসনের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার পরিকল্পনা থাকলেও সুযোগ পায়নি ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেলের 13কে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজে। এ সময় তিনি বলেন, খামিনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল না। ওয়াশিংটনের ভেটো দেওয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোকে ভুয়ো বলে উড়িয়ে দেন তিনি। কাৎজে দাবি করেন, খামিনি জানতেন যে তাকে হত্যা করার চেষ্টা চলছে, এজন্য তিনি ভূগর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয়ে চলে যান এবং সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে সংঘাত চলাকালীন কয়েকটি ভিডিও বার্তায় খামিনি জানান, জেনারেলদের সঙ্গে তার যোগাযোগ আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামিনিকে
হত্যার বিষয়ে বাধা দিয়েছিল যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বা বৈঠকের এখন কোনো পরিকল্পনা নেই। আগামী সপ্তাহে বৈঠকে বসবে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই আলোচনা কার স্বার্থে এবং কী উদ্দেশ্যে করা হবে তা মূল্যায়ন করছে তেহরান। এর আগে 5 দফা আলোচনা করে কোনো ফল আসেনি, বরং উল্টো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরও জানান, মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে মার্কিন সিনেটের 100 জন সদস্য পরমাণু স্থাপনার উপর হামলার বিষয়টি নিয়ে বৈঠক করেন। তাদের মতে তেহরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। আর হোয়াইট হাউস দাবি করছে মার্কিন হামলার আগে স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি ইরান। গেল একদিন ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে অন্তত 76 জন ফিলিস্তিনি, আর অপুষ্টিতে মারা গেছে 2 শিশু। দেইর আল বালাহ শহরের একটি মার্কেটে ড্রোন হামলা চালিয়ে 18 জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলি বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র সহায়তায় সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান বেশ কয়েকজন। গেল এক মাসে যুক্তরাষ্ট্রের সমর্থিত ইসরায়েলের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ নিতে গিয়ে মারা গেছেন অন্তত 549 জন ফিলিস্তিনি। এদিকে গাজায় প্রবেশ করতে শুরু করেছে সহায়তার ট্রাক। গেল একদিনে খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে উপত্যকাটিতে 100টির ট্রাক প্রবেশ করেছে। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকরে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এর আগে গাজায় উপত্যকায় ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো কাজ করছে কিনা তা যাচাই করে দেখবে জোটটি। ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি থেকে কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাকিস্তানে তেহরিকি ইনসাফ পিটিআইয়ের। তাদের দাবি, মিথ্যা মামলায় ইমরান খানকে আটক রাখার পাশাপাশি বিচার ব্যবস্থায় প্রভাব খাটিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। যদিও এই অভিযোগ অস্বীকার করে উল্টো পিটিআইকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ক্ষমতাসীন মুসলিম লীগ। PMLN নেতা আজমা বুখারির দাবি, ইমরানকে সরানোর -1 ফর্মুলার পেছনে সাবেক প্রধানমন্ত্রীর বোন আলিমা খানের যোগসাজগ আছে। তিনি আরও দাবি করেছেন যে ইমরান খান নওয়াজ শরীফকে পাকিস্তানের রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। নিজের দলের লোকরাই এখন সেই ইমরানকেই সরাতে মরিয়া। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICCর আর্থিক লভ্যাংশের ভারতের জন্য আরও বেশি বরাদ্দ চান রবি শাস্ত্রী। তার যুক্তি, দর্শক ও আয়ের মানদণ্ডে ভারতের আরও বেশি অর্থ পাওয়া উচিত। ICCর আর্থিক কাঠামোতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে বিতর্ক ছিল আগে থেকেই, তবে এবার আলোচনা যেন আরও উস্কে দিলেন দেশটির সাবেক কোচ রবি শাস্ত্রী। তিনি বিশ্বাস করেন ICCর আর্থিক মডেলে আরও বেশি অর্থ প্রাপ্য ভারতের। বর্তমান মডেল অনুযায়ী ভারতের ICC থেকে সর্বোচ্চ 38.5% লভ্যাংশ পায়। তবে রবি শাস্ত্রীর যুক্তি, ভারতের সিরিজ চলাকালে টিভি সত্ত্ব থেকেই সর্বোচ্চ আয় করে ICC, তাই ভারতের উচিত আর্থিক খাতে নিজেদের প্রাপ্য আদায় করে নেওয়া। ICCর বর্তমান আর্থিক মডেল অনুযায়ী 12টি টেস্ট খেলুড়ে দেশের মাঝে সংস্থার মোট লভ্যাংশের 88% বিতরণ করা হয়, যেখানে বাংলাদেশের লভ্যাংশ আয় মোটে 4.46%। মিয়ানমারে প্রথমবার বৃষ্টি ছাড়া অনুশীলন বাংলাদেশ নারী ফুটবল দলের। আগামী রোববার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে আফাইদা খন্দকাররা। অনুশীলনে এদিন রূপনা চাকমা মিলিদের নিয়ে লম্বা সময় কাজ করতে দেখা যায় গোলকিপার কোচ মাসুদ আহমেদকে। তাদের দুর্বলতা কাটানো টেকনিক এবং
ট্যাকটিক্স নিয়ে কাজ করছিলেন তিনি। পাশাপাশি এই টুর্নামেন্টের মতো বড় মঞ্চে কিভাবে পারফর্ম করতে হয় সেটা নিয়ে দিয়েছেন দীক্ষা। গোলকিপার রূপনা চাকমা চান প্রতিপক্ষের সামনে দুর্গ হয়ে উঠতে, সব আক্রমণ রোধ করে দিয়ে দলকে উজ্জীবিত রাখতে চান তিনি। আমার দায়িত্ব আমার গোল সেভ দিয়া, গোল করা, তারপর টিমকে আপ করা, সব কিছু। খেলার জন্য যে সকল ট্যাকটিক্স দরকার আমরা ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, দুর্বলতা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। স্পেশালি আমি আমার গোলকিপারদের নিয়ে এশিয়ান স্টেজে যে ধাঁচের পারফরমেন্স দরকার আমি চেষ্টা করছি রূপনাকে এবং অন্যান্য গোলকিপারগুলোকে সেই রকমভাবে তৈরি করার। শুক্রবার শুরু হলো এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা। 4 জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স ও ময়মনসিংহ ক্লাবে। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফেডারেশনের কর্মকর্তারা। এবারের প্রতিযোগিতায় সিনিয়র ও উন্মুক্ত বিভাগের 337 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR ফান্ডের একটি অংশ ক্রীড়া খাতে ব্যয় করার ব্যাপারে চিন্তা করছে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। CSR ফান্ডে একটা অংশ ডেডিকেটেডলি স্পোর্টসে দেওয়ার ব্যাপারে আমরা এটা নিয়ে ইতিমধ্যেই কাজ করছি। শুধু ব্যাংকে না, আরও কর্পোরেট যারা আছেন সবারই CSR করার নিয়ম আছে। আর সেখানেও স্পোর্টসটাকে ম্যান্ডেটরি করার বিষয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ের সাথে কাজ করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার কারণে আমাদের স্পোর্টসে আসলে অত বেশি বাজেট সহায়তাটা সরকারের পক্ষ থেকে দেওয়ার সুযোগ থাকে না। এক্ষেত্রে স্পন্সরদের উপরেই আমাদের বৃহৎ অংশে নির্ভর করতে হয় এবং যে স্পোর্টসগুলোর দিকে সেভাবে আসলে মিডিয়া কভারেজ থেকে শুরু করে সেভাবে হাইপ নেই, সেই স্পোর্টসগুলোতে আসলে স্পন্সরও সেভাবে পাওয়া যায় না। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon।